হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজ চলছিল তার আজকে আলোর অপবর্তন ও সমবর্তন অধ্যায় থেকে MCQ 2। আজকের ভিডিওতে আমরা পরের 12টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম ভিডিওতে #1-এ আমরা 1 থেকে 12 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকের ভিডিওতে আমরা 13 থেকে 24 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 36টা মোট MCQ আছে, 3টে পার্টে আমি ভাগ করেছি, 12, 12, 12। ঠিক আছে, তো প্রথম যে অঙ্কটা আজকের সেটা দেখো, লক্ষ্য করলে দেখতে পাবে 13 নম্বর বলেছে যে একক রেখাছিদ্র পরীক্ষায় একবর্ণী সমান্তরাল আলোকরশ্মি লম্বভাবে ছিদ্রের উপর পড়ল। আলোকরশ্মির অভিমুখের সঙ্গে লম্বভাবে রাখা একটি পর্দায় অপবর্তন ঝালর তৈরি হলো। অপবর্তন ঝালরের প্রথম অবম বিন্দুতে ছিদ্রের দুই প্রান্ত থেকে আগত রশ্মির দশা পার্থক্য কত হবে? অবম বিন্দুতে দশা পার্থক্যটা কী হয় সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তো অবম বিন্দুতে পথ পার্থক্য হয় λ/2 এর যুগ্ম গুণিতক, পথ পার্থক্যটা, এটা আগেও বলেছি অনেকবার। তো এটাই যদি তুমি দশা পার্থক্যতে যেতে চাও, দশা পার্থক্যতে হবে তোমার 2n ইন্টু λ/2 এর জায়গাতে পাই চলে আসবে। কথাটা বোঝাতে পারলাম? কথাটা ক্লিয়ার হলো? কোনো সমস্যা নেই। অর্থাৎ পায়ের যুগ্ম গুণিতক আর এখানে λ/2 এর যুগ্ম গুণিতক। তো পায়ের যুগ্ম গুণিতক প্রথম যেটা হবে সেটা হবে n সমান 1 বসালে। n সমান 1 বসালে কী পাচ্ছ না 2 গুণিত 1 গুণিত পাই, তার মানে হচ্ছে 2 পাই। দেখো অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করে গেল। দ্বিতীয় প্রশ্ন বলেছে, মানে 14 নম্বর প্রশ্ন বলেছে যে একক রেখাছিদ্র পরীক্ষায় ছিদ্রের প্রস্থ কমানো হলো। ছিদ্রের যে বেদটা ছিল সেটাকে কমানো হলো। মুখ্য চরম বিন্দুর কৌণিক বেদ, রৈখিক বেদ, সেটা কী হবে? তো xn আমরা জানি যে n/d বাই তোমার a/2, এটা হচ্ছে বিষয়। n তম যে অবম বিন্দু, সেই অবম বিন্দু পেতে গেলে তোমাকে এটা করতে হবে, ঠিক আছে। আর মুখ্য চরম বিন্দুর ক্ষেত্রে এটা কী হবে? এটা হবে না, শুধু এটা হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ওর বেদ, ঠিক। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে যদি কমানো হয়, এটাকে কমানো হলে xn এর মানটাও কিন্তু কমবে, ঠিক। তো হ্রাস পাবে অতি অবশ্যই না, এটা যদি কমে xn বাড়বে, সরি কী লিখছি আমি উল্টোপাল্টা। এটা যদি কমানো হয় xn বাড়বে, মানে এটা কমলে ওটা বাড়বে, বাড়বে তো বটেই প্রথম কথা। অর্থাৎ তোমার যে রেখার বেদটা, অর্থাৎ যতদূর অবধি সেন্ট্রাল ব্রাইটটা ছিল, এতদূর যদি সেন্ট্রাল ব্রাইটটা ছিল, সেন্ট্রাল ব্রাইটটা আরও বেড়ে যাবে, এখান থেকে এত দূর হয়ে যাবে সেন্ট্রাল ব্রাইট, যেটা কেন্দ্রীয় চরম বেদ, যেটা চরমপটির বেদ। তো এটা বেড়ে যাবে, কিন্তু যেহেতু তুমি আলোটা কম ঢুকতে দিচ্ছ, মানে ছোটো ফুটো মানে কম আলো আসবে, বড় ফুটো মানে বেশি আলো আসবে। তো কম আলো আসার জন্য এর যে ব্রাইটনেস বা উজ্জ্বলতা সেটা কমে যাবে, ঠিক। আর কিচ্ছু হবে না, বৃদ্ধি পেয়ে যাবে, আর তার সাথে কী হবে? তোমার উজ্জ্বলতা কমে যাবে। অপশান নাম্বার এ। 15 নম্বরে কী দিয়েছে দেখো, 15 নম্বরে বলেছে একক রেখাছিদ্রের অপবর্তন পরীক্ষায় ছিদ্রের প্রস্থ অর্ধেক করা হলো। মুখ্য চরম বিন্দুর বেদ একই রাখতে হলে নিচের কোনটি করতে হবে? তাহলে একে করে দিয়েছি আমি কিন্তু অর্ধেক, মানে a/2। তাহলে xnটা কী হয়ে যাবে? xn চেঞ্জ হয়ে যাবে 2xn। এটা যদি ডিভাইডেড বাই 2 হয়, এটা তাহলে ইন্টু 2 হয়ে যাবে। কথাটা বোঝাতে পারলাম? বাট এটাকে আমি একই রাখতে চাই। তাহলে কে খেলাটা পরিবর্তন করাতে পারে? ডি পারে, ল্যামডা পারে। যে ডিকে তুমি দ্বিগুণ করে দাও, ডিকে তুমি অর্ধেক করে দাও, হলো, আর তোমার ল্যামডাকে অর্ধেক করে দাও, দুটোর মধ্যে একটা। তো দেখো কোনটা ম্যাচ করছে, যে ছিদ্র ও পর্দার মধ্যে দূরত্ব অর্ধেক করতে হবে। হ্যাঁ, এটা করলে করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। xnটা দ্বিগুণ হয়ে যেত, তাহলে ডি আর ল্যামডা কোনো একটাকে অর্ধেক করে দাও, তাহলে তো কাজ শেষ, ঠিক আছে। অর্থাৎ অপশান নাম্বার এর সাথে ম্যাচ করে গেল। পরেরগুলো দেখতে পারো, ছিদ্র ও পর্দার মধ্যে দূরত্বকে প্রাথমিক দূরত্বের 1/4 করতে হবে না, তাহলে হবে না। ছিদ্র ও পর্দার দূরত্ব দ্বিগুণ করতে হবে, তাহলে তো বেড়েই গেল। একে বেড়ে আছে, তারপর আবার বাড়িয়ে দিচ্ছ, হবে না। কোনো কিছু করার দরকার নেই, কারণ মুখ্য চরম বিন্দুর বেদ ছিদ্রের প্রস্থের উপর নির্ভর করে না, এটা তো একেবারেই ভুল, করে, নির্ভর তো করে। 16 নাম্বার, 2 মিলিমিটার প্রস্থের একটি সরু রেখাছিদ্রকে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলো দ্বারা আলোকিত করা হলো। 1 মিটার দূরে অবস্থিত পর্দার উভয় পার্শ্বে প্রথম অবম বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, উভয় পাশে যেটা প্রথম অবম বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই পাশে মানে পর্দার এই পাশে, সেন্ট্রাল ব্রাইটের এই পাশে অবম বিন্দু, সেন্ট্রাল ব্রাইটের নিচের পাশে অবম বিন্দু। তাহলে অবম টু অবম কী হয়? সেটা হয় ঝালর প্রস্থের দৈর্ঘ্য, সেটাই আমরা জানি।
যে ডি ল্যামডা ডিভাইডেড বাই এ বাই 2, তাহলে 2টা উপরে চলে যাবে। এটা হচ্ছে আমাদের ইয়ে। তো এখানে মানগুলো বসাতে হবে শুধু। ডিটা দিয়েছে তোমার 1 মিটার হলো, ল্যামডা দিয়েছে তোমার 500 ন্যানোমিটার, মানে 500 × 10⁻⁹ মিটার আসবে উত্তরটা। আর 2 তো 2 হবে, আর বেদটা যেটা দেওয়া আছে 2 মিলিমিটার, মানে 2 × 10⁻³ এটা 2 দিয়ে করলে 250, এটা 3টা হাটিয়ে দিলে 10⁻⁶, তাহলে এত হবে মিটার। অ্যান্সারটা কিসে দিয়েছে? অ্যান্সারটা মিলিমিটারে। তাহলে কি হবে? 250 × 10⁻, মিটার থেকে মিলিমিটারে করলে 1000 দিয়ে গুণ, মানে এটা এত মিলিমিটার, আর একটা শূন্য গেল, দুটো শূন্য, মানে 0.25 মিলিমিটার, 0.25 মিলিমিটার। কিন্তু ম্যাচ করলো না, 0.5 মিলিমিটার দিয়েছে। ও ওপরে একটা 2 আছে, এই 2টা দিয়ে গুণই করিনি, জাস্ট এটা দিয়ে একটা 2 গুণ হয়ে যাবে প্রতি ক্ষেত্রে, এটা গুণ হয়ে যাবে, গুণ হলে হচ্ছে 0.5 মিলিমিটার। অপশান নাম্বার বি হলো। বোঝাতে পারলাম? 17 নম্বর দেখো। 17 নম্বর বলেছে দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রনের একটি স্রোত একটি সরু রেখাছিদ্রের উপরে লম্বভাবে আপতিত হয়েছে। রেখাছিদ্রটি থেকে অনেকটা দূরত্বে একটি প্রতিপ্রভ পর্দা বসানো আছে। ইলেকট্রনের গতিবেগ যদি বৃদ্ধি পায় তাহলে নিচের কোন বিবৃতিটি সঠিক? দেখো এটার পরের পেজটাতে সলিউশনটা করে দেওয়া আছে, তো সেটা যদি তুমি বাদ দাও তাহলে ইলেকট্রনের যে গতিবেগ মানে গতিশক্তি, সেই শক্তিটা পাবে ও hc/λ অনুসারে। বোঝাতে পারলাম? কোনো অসুবিধা নেই। এবার যদি ইলেকট্রনের গতিবেগটা বৃদ্ধি পায়, অর্থাৎ তার যদি গতিশক্তিটা বৃদ্ধি পায়, তাহলে কী হবে? তার সাথে জড়িত যে hc/λ সেটাও কিন্তু কী হবে? বৃদ্ধি পাবে। এটা যদি বৃদ্ধি পায় তার মানে ল্যামডাটা কিন্তু কমবে, আর ল্যামডা যদি কমে তাহলে আমাদের এই যে প্রস্থচ্ছেদ তোমার ঝালর প্রস্থ, তার ইয়েটা ল্যামডার সাথে কিন্তু সমানুপাতিক। তাই ল্যামডাটা যদি কমে তাহলে ঝালর প্রস্থটাও কিন্তু কমবে। তাহলে কি হচ্ছে গল্পটা? কেন্দ্রীয় উজ্জ্বল পটির যে কৌণিক বেদ সেটা হ্রাস পাবে। হ্যাঁ, কেন্দ্রীয় উজ্জ্বল পটির কৌণিক বেদ অপরিবর্তিত থাকবে না, সেটা হবে না। ইলেকট্রনের ক্ষেত্রে পর্দার ওপর অপবর্তন সজ্জা লক্ষ্য করা যাবে না, না না, লক্ষ্য তো করা যাবে। আর কেন্দ্রীয় উজ্জ্বল পটির কৌণিক বেদ বৃদ্ধি পাবে না, অপশান নাম্বার এ কমে যাবে, দেখিয়ে দিলাম। এটা নিট 2013-তে এসেছিল। এটার সলিউশনটা একটু অন্যভাবে করেছে, যেটা হিন্টস দিয়ে দিয়েছে। 18 নম্বর। 18 নম্বরে বলেছে যে আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা, তো অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা, এটা হবে অপশান নাম্বার ডি। এবারে কেন স্যার এটা অপশান নাম্বার ডি হলো, এটার জন্য একটু তোমাদের পড়তে হবে বিষয়টা, অর্থাৎ ওই জায়গাটা একটু পড়তে হবে। ডিতে কী বলেছে? যে অভিলক্ষ্য লেন্সের যেটা সংখ্যাগত উন্মেষ, যেটাকে বলি আমরা মিউ সাইন থিটা, তার সাথে কিন্তু বাবা এই বিশ্লেষণী ক্ষমতাটা সমানুপাতিক। রেজুলেশন পাওয়ার আর পি বলে, সেটা কিন্তু সমানুপাতিক মিউ সাইন থিটার সাথে। আর মিউ সাইন থিটা হচ্ছে ওই অভিলক্ষ্য লেন্স যেটা বস্তুর সামনে থাকছে, তার যে সংখ্যাগত উন্মেষ মানে বোঝো, লেন্সের উন্মেষ মানে, তার সাথে কিন্তু সমানুপাতিক। 19 নম্বর যেটা, সেটা বলছে একটি দূরবীক্ষণ যন্ত্রের পক্ষে বিশ্লেষণ করা সম্ভব এরূপ দুটি নক্ষত্রের মধ্যে কৌণিক ব্যবধানের জন্য কোন বিবৃতিটি সত্য? এখানে উন্মেষ হলো দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ব্যাস। না, কৌণিক যে ব্যবধানটা, ওদের মধ্যে যে কৌণিক ব্যবধানটা দুটো নক্ষত্রের মধ্যে, সেটা দূরবীক্ষণ যন্ত্রের উন্মেষের বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়। অপশান নাম্বার এইটাই ঠিক। এক্ষেত্রে তুমি দেখতে পাবে এটা কিন্তু রেজুলেশন পাওয়ারটা যেটা, সেই রেজুলেশন পাওয়ারটা কিন্তু ওই যে উন্মেষ, এটাকে ডি দ্বারা চিহ্নিত করা হচ্ছে, তার সাথে কিন্তু ব্যস্তানুপাতিক। উন্মেষটা কার? অভিলক্ষ্য লেন্স, তার যে উন্মেষ, তার ব্যাসার্ধের সাথে এটা কিন্তু ব্যস্তানুপাতিক। ওপরেরটা ছিল অনুবীক্ষণ যন্ত্র, এটা কিন্তু সমানুপাতিক, কিন্তু অভিলক্ষ্য লেন্সের যে উন্মেষ, সেটার সাথে কিন্তু তোমার দূরবীক্ষণ যন্ত্রের রেজুলেশন পাওয়ার যেটা, সেটা কিন্তু ব্যস্তানুপাতিক, অর্থাৎ অপশান নাম্বার এ। 19-এরটা হলো অপশান নাম্বার এ। 20 নম্বর একটা ম্যালাসের সূত্র কাজে লেগেছে। ম্যালাসের সূত্র সবসময় তো জানবে I = I0 cos² থিটা, এটা হলো বিষয়। এবার বলছে I0 তীব্রতা সম্পন্ন আপতিত আলোর সাথে একটি পোলারয়েড 45 ডিগ্রি কোণে আনত থাকলে সমবর্তনের পরে যে পোলারয়েডের থেকে নির্গত রশ্মি হবে সেটা কত হবে? তাহলে I0 আর cos 45 ডিগ্রি তার স্কোয়ার, cos 45 ডিগ্রির মান হয় 1/√2, তার স্কোয়ার মান হচ্ছে 1/2, তাহলে I0/2। তাহলে I0/2 যদি হয় তাহলে হচ্ছে অপশান নাম্বার বি ঠিক। 21 নম্বর।
বলেছে I0 তীব্রতা সম্পন্ন একটি অসমবর্তিত আলোকরশ্মি এক জোড়া নিকেল প্রিজমের উপর আপতিত হলো। নিকেল প্রিজমে দেওয়ার মানাটাই হলো যে ওর যে ইন্টেন্সিটিটা সেটা প্রথমে কত ছিল I0টা নিকেল প্রিজমে যাওয়ার পরে সেটা কিন্তু I0/2 হয়ে যাবে। এটাই নিকেল প্রিজমের বৈশিষ্ট্য। নিকেল প্রিজমে থাকা এক জোড়া যে প্রিজম, সেই প্রিজম কিন্তু কী হয় 45 ডিগ্রি কোণে আপতিত হয়। 45 ডিগ্রি কোণে থাকলে ইন্টেন্সিটি অর্ধেক হয়ে যায়, দেখিয়ে দিলাম আগেরটাতে। তারপর বলছে যে আবার প্রিজম দুটির অন্তর্বর্তী কোণ নিকেল প্রিজমের উপর আপতিত হলো। প্রিজম দুটির অন্তর্বর্তী কোণ 60 ডিগ্রি হলে নিকেল প্রিজম থেকে যে নির্গত আলোকরশ্মি হবে তার তীব্রতা কত হবে, এত হলো। এবার এটাকে যদি 45 ডিগ্রিতে তুমি দাও, অর্থাৎ I0/2 তার cos 45 ডিগ্রি, সরি cos কত 30 ডিগ্রিতে আছে মনে হয়, 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি/2, সরি cos 60 ডিগ্রি তার হোল স্কোয়ার। cos 60 ডিগ্রি মানে হচ্ছে sin 30 মানে হাফ, হাফের স্কোয়ার 1/4, তাহলে এটা হয়ে যাবে I0/8। I0/8 অপশান নাম্বার ডি। বোঝাতে পারলাম যে কেন হলো। প্রথমে নিকেল প্রিজম আছে, নিকেল প্রিজমে যাওয়ার ফলে কি হবে না, সেটা 45 ডিগ্রি কোণেই কিন্তু তৈরি করা থাকে। তারপরে দুটো প্রিজমের মধ্যবর্তী কোণ দিয়েছে 60 ডিগ্রি, তাহলে প্রথমে হবে I0/2, তারপরে হবে I0 মানে যেটা আছে তার 1/4, তাহলে I0/2 ছিল, তার 1/4 মানে হচ্ছে I0/8। এটা হলো বিষয়। এরপর হচ্ছে 22 নম্বর, 22, 23, 24 আর তিনটে প্রশ্ন আমাদের আছে। 22 নম্বরে বলেছে পোলারাইজারের ওপর আপতিত অসমবর্তিত রশ্মির বিস্তার যদি এ হয়, পোলারাইজার থেকে নির্গত সমবর্তিত রশ্মির বিস্তার কত। পোলারাইজার মানে 45 ডিগ্রি কোণে আনত আছে, এটা উল্লেখ করে দেওয়া উচিত ছিল, বাট উল্লেখ না করে দিলে এটা ধরে নিতে হবে যে থিটাটা তোমার হবে 45 ডিগ্রি। এই যে ইন্টেন্সিটি আমি বলে দিচ্ছি যে cos থিটা স্কোয়ার, কী করে বলতে পারছি, বারবার আমি বলেছি যে I ভেরিসাস এ, অর্থাৎ I ভেরিসাস এ স্কোয়ার, অর্থাৎ ইন্টেন্সিটি হয় বিস্তারের স্কোয়ারের সাথে সমানুপাতিক। বোঝাতে পারলাম। এবার প্রথমে যেটা এ ছিল, পরে 45 ডিগ্রি কোণে আপতিত হয়, সেটা হবে এ cos 45 ডিগ্রি। বোঝাতে পারলাম আশা করি, কোনো সমস্যা নেই। বা ধরো আমি থিটাটা জানি না, আরবিটারি, তাহলে এ থেকে সেটা কনভার্ট হয়ে যাবে এ cos থিটাতে। বোঝাতে পারলাম। এবার যদি তুমি I দেখো, I এবারে প্রপোর্শনাল উইথ এ cos থিটা তার হোল স্কোয়ার। বোঝাতে পারলাম। এইবারে যেটা I হবে, I ড্যাশটা, সেটা প্রপোর্শনাল উইথ এ cos থিটা তার স্কোয়ারের সাথে। এবার যদি I ড্যাশ নাও তুমি, তাহলে প্রপোর্শনাল উইথ কী পাবে তুমি, এ স্কোয়ার cos স্কোয়ার থিটা, এ স্কোয়ার cos স্কোয়ার থিটা। তো আমরা পেয়েছিলাম যে এ স্কোয়ারটা হচ্ছে আবার কি না I এর সাথে, মানে পূর্বের আইটা, তাহলে I ড্যাশটা প্রপোর্শনাল উইথ I cos স্কোয়ার থিটা। এইভাবে কিন্তু সূত্রটা আসে। এইবার সেটা I cos থিটা, এ cos থিটা না হয়ে এ cos 45 ডিগ্রি, তাহলে বিস্তারটা কত হয়ে যাবে a/√2। আগে এ ছিল, পোলারাইজারে যাওয়ার পর তার বিস্তার হয়ে গেল a/√2, কিন্তু যদি ইন্টেন্সিটি বলে তাহলে কিন্তু সেটা স্কোয়ার হয়ে যাবে, cos স্কোয়ার থিটা হয়ে যাবে। ওইখানে cos থিটা হয়ে যায়, আর ইন্টেন্সিটির ক্ষেত্রে cos স্কোয়ার থিটা হয়ে যায়। কি বললাম, বিস্তারের ক্ষেত্রে যে পরিবর্তনটা তুমি লক্ষ্য করতে পারবে, বিস্তারটা পরিবর্তিত হয়ে যাবে। প্রথমে যে বিস্তার ছিল তার cos থিটা ভার্সন, আর ইন্টেন্সিটি বা তীব্রতার ক্ষেত্রে তুমি দেখতে পাবে পূর্বের যে তীব্রতা ছিল সেটা তার cos স্কোয়ার ভার্সানটা, cos স্কোয়ার থিটা ভার্সানটা, এর cos থিটা ভার্সান, এর cos স্কোয়ার থিটা ভার্সান। তাহলে 22 নম্বরেরটা তোমার ম্যাচ করে গেল অপশান নাম্বার বি, a/√2 এর সাথে। বোঝাতে পারলাম। 23 নম্বরেরটা দেখো কি বলেছে, লক্ষ্য করবে। প্রতিফলনের দ্বারা সমাবর্তন ও ব্রুস্টারের সূত্র এখান থেকে আছে। কাঁচের ওপর একটি আলোকরশ্মি 57 ডিগ্রি কোণে আপতিত হয় এবং প্রতিফলিত রশ্মি সম্পূর্ণভাবে সমবর্তিত হয়। ওই একই রশ্মি জলে থিটা কোণে আপতিত হলে এক্ষেত্রেও প্রতিফলিত রশ্মি সম্পূর্ণভাবে সমবর্তিত হয়। তাহলে থিটার মানটা 57 ডিগ্রির চেয়ে বেশি, কম, সমান, না থিটাটা 90 ডিগ্রি, এটা হচ্ছে বিষয়। তাহলে যখন মাধ্যমটা ছিল তোমার কাঁচ, কাঁচ, পরে সেটা পরিবর্তিত হয়ে কি হলো, জল। তাহলে কাঁচের মিউ কিন্তু বেশি, জলের মিউ কিন্তু কম, অর্থাৎ মিউর মান কমলো। এখন আমরা জানি যে tan IP সমবর্তিত হয়ে গেছে, মানে আপতন কোণটায় সমবর্তন কোণ। যে কোণে আপতিত হলে অসমবর্তিত আলো সমবর্তিত কনভার্ট হয়ে যায় তাকে সমবর্তন কোণ বলে। এবার tan IP মানে tan অফ আপতন কোণ বা tan অফ সমবর্তন কোণ, সেটা হয়েছে মিউ। এবার বাবা মিউ যদি কমে যায় তাহলে tan IP-র মানও কমে যাবে, tan IP-র মানও কমে যাবে। tan IP-র মান যদি কমে যায় তাহলে IP-র মানও কমে যাবে। তুমি লক্ষ্য করতে পারো, অসুবিধা নেই যে IP বাড়লে tan IP বাড়ে কি না। ধরো tan 0,
থিটার মান যখন 0 তাহলে ট্যান জিরোর মান 0, কিন্তু থিটার মান যখন 45 ডিগ্রি মানে কোনটা বাড়লো তাহলে ট্যান 45 ডিগ্রি 1, তাহলে 0 থেকে ট্যানের মান বেড়ে হলো 1। আবার যদি ট্যান 90 ডিগ্রি দেখো তাহলে সেটা হয়ে যায় অসীম, তাহলে আরও বাড়লো। এটা হচ্ছে বিষয়, অর্থাৎ থিটার মান বাড়ার সাথে সাথে ট্যান থিটার মান কিন্তু বৃদ্ধি পায় এবং অসীম পর্যন্ত টেন্ড করে। তাহলে আইপির মান কী হবে, বাড়বে, এ কমে গেলে এ কমবে, আইপির মান কমবে, আইপির মান কমবে। তাহলে এইবার জলের ক্ষেত্রে যে থিটাটা পাবো বা যে সমাবর্তন কোণটা পাবো, থিটাই বলো আর যে আইপি বলো, সেটা <57 ডিগ্রি পাবো, <57 ডিগ্রি পাবো। তাহলে বোঝাতে পারলাম এটার মান হয়, একটু জেনে রাখো 53 ডিগ্রি, জেনে রাখো। জলের ক্ষেত্রে এটা 53 ডিগ্রি, কাঁচের ক্ষেত্রে সমাবর্তন কোণের মান হবে 57 ডিগ্রি। তাহলে এটা হবে, অর্থাৎ অপশান নাম্বার বি। বোঝাতে পারলাম। আর লাস্ট প্রশ্ন, আলোর সমাবর্তনের ক্ষেত্রে ব্রুস্টারের সূত্রটি কি? এটা তো লিখেই দিলাম, ট্যান আইপি সমান হচ্ছে মিউ। এটা আশা করছি সবাই বুঝতে পারবে। 24 নম্বরেরটা আমি এখানে করে দিলাম, আর বোর্ডটা আমি ক্লিন করছি না। সেটা হচ্ছে তোমার, হ্যাঁ, তাহলে এটাকে যদি আমাকে করতে হয় 1 রাখতে হয়, একটু করতে হবে, মুছে দিই একটু, ওই কটে কনভার্ট করতে হবে, নাহলে হবে না। পরিষ্কার করে একটু বলেই দিই দুটো কথা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, 24টা এখান থেকে মুছে দিই, 24 নম্বরটা এখানে করছি আমি। আমরা কি জানি যে ট্যান আইপি সমান হবে কি না মিউ। এবার যদি আমি বলি যে মিউ ইন্টু 1/ট্যান আইপি সমান 1 বলতে পারি, বা মিউ ইন্টু 1/ট্যান আইপি মানে হচ্ছে কট আইপি সমান হচ্ছে 1। তাহলে মিউ ইন্টু কট আইপি সমান হচ্ছে 1, মিউ ইন্টু কট আইপি সমান হচ্ছে 1, অর্থাৎ অপশান নাম্বার তোমাদের ডি এখানে ম্যাচ করে গেল। অপশান নাম্বার এখানে তোমাদের ডি ম্যাচ করে গেল। এটাই ছিল পরবর্তী 12টা প্রশ্ন। এর পরের ভিডিওতে আমরা এর পরের 12টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো সেগুলো আসতে থাকবে ভিডিওগুলো। আশা করি প্রত্যেকটা জিনিস বোঝাতে পেরেছি। বুঝতে পারলে তোমরা একটু বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও, আর বুঝতে না পারলে একটু টাইম মেনশন করে কমেন্ট করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে এমসিকিউ পরের 12টা প্রশ্ন নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, টেক কেয়ার, বাই।